ডিসেম্বর মাস, শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। এই শীতে দুদিনের জন্য একটু হাওয়া বদল মন্দ হয় না। আমাদের দ্য ওয়ান্ডারার্সের সদস্যরা বেশ কয়েক মাস বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। তাদের ইচ্ছে মতো বেরিয়ে পড়লাম সুন্দরবনে 2 রাত 3 দিনের একটা ট্রিপে। আমাদের ট্রাভেল পার্টনার সেই সবার পরিচিত মান্না ট্রাভেলস। 12 ডিসেম্বর আমরা চলেছি সুন্দরবন। ক্যানিং লোকালে উঠেছি। কটায় ছাড়বে? 6:32 ছাড়বে ক্যানিং লোকাল। আমরা 7 জন উঠে পড়েছি, সেই বয়স্ক শিশুর দল। সকালে যথারীতি বেহালা চৌরাস্তা থেকে বন্ধুদের সাথে যোগ দিয়ে বাই কার আমরা এসে গেলাম শিয়ালদা সাউথ স্টেশনে। সেখান থেকে 6:38 ক্যানিং লোকালের টিকিট কেটে উঠে বসলাম। এরপর একটা 7:30টায় ট্রেন আছে, কিন্তু তাতে অনেক ভিড় হয়, তাই আর রিস্ক নিলাম না। আমরা ট্রেন ঠিক সময়ে উঠে বসলাম। ট্রেন ঠিক সময়ে ছাড়লো। আমাদের দলে রয়েছে সেই যথারীতি আমাদের দ্য ওয়ান্ডারার্সের অলোকদা, রাজু, মনতোষ, হারুদা, বুড়োদা, অতনু আর আমি। আমরা মোট 7 জন। কাঞ্চনদা, সুজিত আর অভিজিৎ মানে আমাদের টাপি এবার আসতে পারেনি। ট্রেন কিন্তু একদম ঠিক সকাল 8টা নাগাদ পৌঁছে গেল ক্যানিং স্টেশনে। আমরা ক্যানিং স্টেশনে নেমে বাইরে বেরিয়ে আসলাম। দেখি সামনে প্রচুর ট্রাভেল এজেন্সির অফিস, যার মধ্যে সামনেই রয়েছে মান্না ট্রাভেলসের সাইনবোর্ড লাগানো ওদের অফিস। এখানে সব এজেন্সি বুঝতে পারলাম মোটামুটি সারা বছর সুন্দরবন ট্রিপ নিয়ে ব্যস্ত থাকেন। মান্নাবাবুর ওনার অন্য একটা দোকান ঘরে আমাদের ব্যাগপত্র রেখে দিতে বললেন। আমরা তারপর ওনার আসল দোকান ঘরে এসে বসলাম। সেখানে পরিচয় পর্ব শেষ করে ওনাকে আমাদের পেমেন্ট করে দিলাম। ভদ্রলোকের সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। খুব অমায়িক ও আন্তরিক। ওনার 2 সুযোগ্য পুত্র স্বরূপবাবু আর অরূপবাবু রয়েছেন, যাদেরকে উনি আমাদের টেক কেয়ার করার দায়িত্ব দিলেন, যাতে আমাদের লঞ্চে উঠে ঠিকঠাক জায়গা পেতে খুব একটা অসুবিধে না হয়। আচ্ছা, আমরা মান্না ট্রাভেলসে এই শম্ভুনাথ মান্না এখানকার প্রোপ্রাইটার, ওনার সঙ্গে আমরা যাবো। উনি সমস্ত ব্যবস্থা করেছেন। নমস্কার। নমস্কার। জয় রাধে। বলুন, আজকে 12 তারিখ। আজকের এই 12 তারিখ আপনারা তো বেহালা থেকে এসছেন এবং আপনারা সুন্দরবন ভ্রমণের জন্য এসেছেন। আমি রাধারানীর কাছে এই প্রার্থনা করব, আপনাদের যাত্রা অত্যন্ত শুভ হোক, মধুর হয়ে উঠুক, আর আপনারা জঙ্গলকে নিজের মতন করে দর্শন করতে পারবেন আশা করছি। জানি না রাধারানীর যদি করুণার কোনো খামতি থেকে থাকে তাহলে সেটা আলাদা। আমার পক্ষ থেকে আমি কোনো দিনের জন্য কোনো যাত্রীকে আমি এইরকম কিছু করি না। আর একটাই মাত্র যেটা ভয়, যেমন মানুষ চলার পথে যদি কোনো বিপদে পড়ে, হার্ট অ্যাটাক হলো, এটা একটা আকস্মিক ঘটনা। বাবা বিশ্বকর্মা যদি কোনো রকম কোনো কিছু না করে, আপনাদের যাত্রা অত্যন্ত মধুর এবং সুখকর হবেই। এটা আমার রাধারানীর অসীম করুণা। আমি এমনিভাবেই প্রত্যেককে সেবা দিয়ে থাকি, আপনারাও সেই সেবা পাবেন। এখান থেকে আমরা সোনাখালি নিয়ে যাব, সোনাখালি থেকে আমার লঞ্চে চড়াবো, চড়িয়ে নিয়ে তারপরে প্রথম গোসাবা, বাসন্তী, সজনেখালি, যেগুলো যা যা স্পট আছে প্রথম দিনের করে রাত্রি যাপন হোটেলে করে দেব। তারপরে দ্বিতীয় দিন সজনেখালি, সুদর্ণখালি, পীরখালি, গাজীখালি, নবাকি, দেউলভারানি, বনবিহারানি হয়ে আমরা চলে যাব দোবাকি হয়ে আবার ব্যাক করব, বে অফ বেঙ্গল দেখিয়ে ব্যাক করবো। আসার দিন বিদ্যা নদী, বিদ্যা ফরেস্ট হয়ে বাবা লোকনাথ দেবের মন্দির হয়ে আপনাদের আবার সোনাখালি জেটিতে ফিরিয়ে আনবো। কিছু বন্যপ্রাণী দেখার সুযোগ থাকতেও পারে। শুনুন, এটা আমাদের যে এরিয়া, আমাদের ভাগে যে এরিয়াটা পড়েছে, 60% বাংলাদেশ আর 40% আমাদের। বেশ এই দিন 10-15 আগে আমার ক্যামেরায় তোলা আছে, বাঘ দেখেছে। মানে এটা সম্পূর্ণ আপনার কপাল, আপনার একদম। আর একটা জিনিস, যখন লঞ্চে উঠবেন, যে রাধারানী তুমি কৃপা করো, তুমিই হচ্ছে আসল। দেখবেন বলা যায় না,
মিলে গেলেও যেতে পারে সবকিছু, তবে হরিণ, শূকর, মুরগি, সাপ এগুলো পাওয়া যায়, পাখি, অসংখ্য পাখি পাওয়া যায়, কিন্তু বাঘটা এটা আমার না, ওটা তো বলা যায় না, আমি জানি। কারণ যে এরিয়া আপনার বাড়ি বেহালার এমন পয়েন্টে আপনার বাড়ি, সেখানে সেই পয়েন্টে গেলে দেখা পাবো, এর তো কোনো পয়েন্ট নেই। ও তো ওই 2685 বর্গ কিলোমিটার ওরই বাড়ি, ওর বাড়িতেও কোথায় কখন থাকবে আমার বলার ক্ষমতা নেই। পরিচয় পর্ব শেষ করে আমরা বাইরে বেরিয়ে এলাম, একটু টিফিন করে নিতে হবে, কারণ সেই সকালবেলায় বেরিয়েছি। এখন লঞ্চে উঠে ব্রেকফাস্ট পেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বুঝতে পারছি। আমাদের পেটে অলরেডি ছুঁচোতে ডন মারতে শুরু করেছে। একটা দোকানে সকালবেলা ঢুকেই পেয়ে গেলাম গরম গরম কচুরি, আলুর তরকারি আর মিষ্টি। প্রথমে আমরা প্রথমে শুরু করে দিয়েছে স্টেশনের বাইরে দোকানটা, খুব ভালো খাবার, খুব ভালো, খুব ভালো। তারপর আবার সবাই ফিরে এলাম মান্নাদার ট্রাভেলসের কাছে। ওনাদের তত্ত্বাবধানেই ওনারাই আমাদের উঠিয়ে দিলেন টোটোতে, যা আমাদের সোনাখালী লঞ্চ ঘাটের কাছে পৌঁছে দেবে। এই টোটোর ভাড়াটা কিন্তু আমরা পে করিনি, ওনারাই দিয়েছেন। প্রায় 45 মিনিট পর আমরা এসে গেলাম সোনাখালী লঞ্চ ঘাটে। ওখানে নেমে সবাই মিলে ডাব খেলাম। কলকাতার থেকে এখানে দেখলাম দাম অনেকটা কম এবং বেশ ভালো। সোনাখালী ঘাটে এসে দেখি প্রচুর মানুষ, সকলের লক্ষ্য একটাই, দক্ষিণ রায়ের বাড়ি সুন্দরবন। ঘাটে নানান এজেন্সির লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, আমরাও দাঁড়িয়ে আছি। আশেপাশে বহু মানুষ অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট লঞ্চের জন্য। হয়তো এদেরই মধ্যে মিশে আছে আমাদেরও সহযাত্রীরা, যাদের সঙ্গে আমাদের পরিচয় পর্ব হয়নি বলে আমরা চিনতে পারছি না। একটু পরে আমাদের লঞ্চ এমভি বৈদ্যনাথ এসে গেল। আরও একটা লঞ্চ যাবে আমাদের সাথে, এই মান্না ট্রাভেলসেরই, ওটার নাম হচ্ছে এমভি মণিদীপা। যাই হোক, আমাদের দ্য ওয়ান্ডারার্সের কজন উঠে পড়লাম বৈদ্যনাথে। লঞ্চ সোনাখালী ছাড়তেই বেলা 11টা পার হয়ে গেল। এটাই একটু বিরক্তিকর, কিন্তু উপায়ও নেই, কারণ এই জেটি ঘাটে একটার পর একটা লঞ্চ এসে দাঁড়াচ্ছে আর ছাড়ছে। সেই অনুযায়ী নির্দিষ্ট লঞ্চগুলো ঘাটে আসতে এবং ছাড়তে সময় নিচ্ছে। লঞ্চে উঠে ওপরে সামনের দিকে সারেংয়ের কেবিনের সামনে রয়েছে হাত পা বেশ ছড়িয়ে বসার একটা সুন্দর জায়গা। সেখানে আমরা আমাদের দু একটা ব্যাগ রেখে তার দুপাশে যে চেয়ারগুলো রয়েছে সেখানে গুছিয়ে বসে পড়লাম। আমাদের বাকি লাগেজ আমরা নামিয়ে দিলাম নিচের কেবিনে। এক এক করে আমাদের সহযাত্রীরা দেখলাম উঠছেন, যার মধ্যে নানান জেলা এবং কলকাতার আশপাশ থেকে বহু মানুষ এসেছেন। এছাড়া দেখলাম রয়েছে উড়িষ্যা থেকে আসা এবং বিহার থেকে আসা দুটো ফ্যামিলি। লঞ্চ ছাড়লো, ওনারা টিফিন দিয়ে দিলেন, লুচি, আলুর দম আর মিষ্টি। তারপর ট্রাভেল এজেন্সির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো নির্দেশিকা আর ওনাদের আজকে কী কী ওনারা দেখাবেন তার আইটিনারি। সুন্দরবন প্লাস্টিক বর্জিত বনাঞ্চল, তাই এখানে কোনো রকম প্লাস্টিক বোতল, ক্যারি ব্যাগ ব্যবহার করা যাবে না। লঞ্চে নির্দিষ্ট জায়গায় দেখলাম মিনারেল ওয়াটারের জার রাখা আছে, যার সঙ্গে রয়েছে গ্লাস। সবাই যে যার মতন সেখান থেকে জল খেতে পারে। হ্যাঁ, আরো কজন আছে দেখি। একটু সুদীপদারটা তুলে নিন। আর হলো আপনার বললে পাঁচশো ভালো আছে না না,
ওটা চোর চিটিং বাজছে আপনাদের লঞ্চ ছাড়লো সোনাখালী থেকে। বাকি যাত্রীদের সাথে পরিচয় পর্ব এখনো হয়ে ওঠেনি, তবে আশা করছি দুদিনে হয়ে যাবে। লঞ্চের নিচে পেছন দিকে রান্নার আয়োজন চলছে। আমরা পেয়ে গেলাম চা আর সেই সাথে গরম গরম আমুদি মাছের ফ্রাই। যারা নিরামিষ খান তার জন্য রয়েছে ভেজিটেবল কাটলেট। কি দিল এটা? ফিশ পকোড়া। দুপাশে শুরু হয়ে গেছে ম্যানগ্রোভের জঙ্গল, যদিও জঙ্গলের কোর এরিয়া এখনো শুরু হয়নি। আমাদের হারুদার দেখলাম ভীষণ শখ লঞ্চের সারেং হওয়ার। ভগবানও সুযোগ করে দিলেন ওনাকে। দেখলাম দিব্যি সারেংকে ম্যানেজ করে তার আসনে বসে পড়ে লঞ্চ চালাতে শুরু করেছে। হারুদার দেখা দেখি একটু পরে দেখলাম বুড়োদাও তার শখ মিটিয়ে নিল লঞ্চের সারেং সাহেব হওয়ার। এই হচ্ছে মেন পাইলট। সামনেটা দেখাতে হয় যে তুমি গাড়ি চালাচ্ছ। কম মজাগুলো দেখে না। সব ঘুরে গেল না, ওটা ঘুরিস না, এটাই আপন। খাওয়া দাওয়া সকালবেলা মামারা যেটা দেখছি 4,000 আসবে তো আর একটু পরে লঞ্চের উপরে ডেকে চেয়ার টেবিল সাজিয়ে আয়োজন করা হলো মধ্যাহ্ন ভোজের। কিন্তু একই সময়ে এসে গেল গোসাবা। এখানে রয়েছে একটা আমাদের টুরিস্ট স্পট, যেখানে আমরা দেখব বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো আর গোসাবা বাজার। যদিও শুনলাম আমরা লাঞ্চ করে তবেই লঞ্চ থেকে নামবো এই স্পটগুলো দেখার জন্য, তাই এত তাড়াহুড়ো নেই। আজকে দেখলাম লাঞ্চে আমাদের মেনু ছিল ভাত, সবজি ডাল, ঝুরি আলু ভাজা, লাউ বড়ির তরকারি, ভেটকি মাছের ঝোল, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়। রান্না কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, কিন্তু এদিকে তো আমাদের স্পট চলে আসলো, তাহলে এটা কি আমার পরে দেখতে যেতে হবে? ভালো, সরি আপনাদের পারমিশন ছাড়াই তুললাম। থ্যাংক ইউ, সমস্যা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো আর বলতে কিছু বক্তব্য আপনাদের?
খাওয়ার ব্যাপার নিয়ে কোনো বক্তব্য নিয়ে আলাদা একদম পান্নাবাবু যা আমাদের যা খাইয়ে মানে বলার কথা না। এত ভালো রান্না বাড়ি সব এত বিউটিফুল। নেক্সট বার আবার না না হেভি রান্না বাড়ি। তারপরে কাতলা না ভেটকি ভেটকি মাছ, মাছ পাবদা মাছ, হ্যাঁ এর মধ্যে কোনো জবাব হবে না। রাজুর কিছু বক্তব্য? নো কমেন্ট। রাখতে পাবেন ফিডব্যাক খাওয়া হয়ে গেছে তো পাবদা মাছটা দারুণ, খুব ভালো কোয়ালিটি ছিল। দুটো মাছই কমে কোনটা বলো ভালো জ্যান্ত মাছ দিলে দুটো মাছের কোয়ালিটি খুব এই জায়গাটার নাম কি গো? গোসাবা গোসাবা। গোসাবা রো যেটি গোসাবা রো যেটি। এই স্যার এখন আমরা আছি, আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা গোসাবা জেটির ওপর দাঁড়িয়ে আছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি। এখন এই দুটো হচ্ছে আমাদের গন্তব্য। তো আমরা এখন ধীরে ধীরে ওইদিকেই এগোতে চলেছি। আর পরবর্তী হচ্ছে এখানে লঞ্চে আসা, উঠে তারপরে পাখিরালয় হোটেলে এবং পাখিরালয়ের লঞ্চের পর সবাই গোসাবা লঞ্চ জেটিতে নেমে পায়ে হেঁটে এগিয়ে চললাম বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। জেটি থেকে হাঁটা পথে এসে গেলাম বেকন বাংলো দেখতে। বিদ্যাধরী নদীর ধারে 1903 সালে স্কটিশ ব্যবসায়ী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এই বাংলোটি তৈরি করে। তার নাম হয় বেকন বাংলো। শোনা যায় কবিগুরু রবি ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এই বাংলোতে একবার এসেছিলেন 1932 সালে। সেই কারণেই এই বাংলো কিন্তু আমাদের কাছে আলাদাভাবে স্মরণীয়। হ্যামিল্টন সাহেবের তৈরি করা সমবায় আন্দোলনের সূতিকাগার ছিল এই গোসাবা। একটা কাঠের বাংলো মাটি থেকে বেশ কিছুটা ওপরে কাঠের খুঁটির ওপর তৈরি করা রয়েছে, বেশ সুন্দর। শোনা যায় একসময় নাকি নাবিকদের পথ দেখাতো এই বাংলো। বেশ কিছু জানলা দরজা অবশ্য প্রায় ভগ্নপ্রায়। জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম ভেতরে পুরনো আসবাবপত্র, কিছু বই রয়েছে। নিচে সুন্দর একটা বাগান সাজানো, তার মধ্যে একটা জায়গায় রয়েছে হ্যামিল্টন সাহেব আর রবি ঠাকুরের টেবিলে বসা একটা প্রতিমূর্তি। বেকন বাংলো দেখে আমরা গোসাবা বাজারের মধ্যে হেঁটে যাচ্ছি। সামনে যাব হ্যামিল্টন সাহেবের বাংলো, এই গোসাবা বাজার। নদী লম্বা কি বলে না জমজমাট করবো। বেকন বাংলো দেখে আমরা পায়ে হেঁটে গোসাবা বাজারের মধ্যে দিয়ে এসে গেলাম হ্যামিল্টন সাহেবের নিজস্ব কুটিতে। এখানে হ্যামিল্টন সাহেব থাকতেন এবং তার একটা কার্যালয় ছিল। একে হ্যামিল্টন সাহেবের কুটি বলা হয়। শুনলাম এর স্থানীয় নাম হচ্ছে লণ্ঠন সাহেবের বাংলো। বুঝলাম না কারণটা কি। গোসাবা বাজারের মধ্যে দিয়ে আবার হেঁটে এসে আমরা গোসাবা লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। দূরে সূর্য অস্ত যাচ্ছে। সুন্দরবনের এই গোসাবার জেটি ঘাটে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য সত্যি মনোরম। দেখলাম সবাই মোবাইল বের করে তার ক্যামেরাতে যে যার মতন সূর্যাস্তকে নিজের ক্যামেরায় বন্দি করে। সবাই নিজের নিজের গ্রুপ দেখে নিন, গাড়ি ছাড়বে। সবাই এক এক করে লঞ্চে এসে উঠলাম। লঞ্চ ছাড়লো। কর্তৃপক্ষ আমাদের সকলের কাছ থেকে KYC ডকুমেন্ট মানে পরিচয়পত্র সংগ্রহ করে নিল। এখানে এলে অবশ্যই সঙ্গে পরিচয়পত্র আনতে ভুলবেন না। সূর্যাস্ত হচ্ছে। আমরা বিদ্যাধরী নদীর মধ্যে দিয়ে পরন্ত বিকেলে সোনালি আলোয় এগিয়ে চলেছি পাখিরালয়ের দিকে। আবেল খান
হ্যাঁ খাবো। এই আমরা ঘুরে ঘুরে এলাম এখন ট্যাগরের বাংলো, হ্যামিল্টনের বাংলো এইসব দেখে এই এখন আপেল সুন্দরী এইবারে আমরা হ্যাঁ তারপরে এখন আমরা যাব গিয়ে আধার কার্ড দেবো। হ্যাঁ হোটেলে যাব, ওখানে আধার কার্ড দেবো, দিয়ে তারপরে তারপর নৃত্য দেখবো, সাথে নৃত্য করবো। ওই তো মানে নাচ আর নৃত্য তফাৎ কি? আদিবাসী ঝুমুর নাচ। একজন খুব আয়েস করে খাচ্ছেন সুদীপদা। আমার মোটামুটি হ্যাঁ খাইনি, আর উদার চোখ লাল। কার জন্য রেখে দিয়েছিল জানি না। সবসময় থাকে দাদা। সুন্দরবনের খুব কাছেই হচ্ছে বাংলাদেশ। বহুদিন ধরে অনুপ্রবেশের সমস্যায় অনেক চেষ্টা করা জর্জরিত আমার এই ভারতবর্ষ। সাম্প্রতিক নানান টানাপোড়েনের কারণে অনুপ্রবেশ আটকানোর জন্য যে কড়াকড়ি তা আরও জোরালো হয়ে উঠেছে। তাই সাথে করে নিজের আইডি কার্ড আনতে কেউ ভুলবেন না, যখন তখন পরীক্ষা হতে পারে। সন্ধেবেলা সবাইকে কর্তৃপক্ষ থেকে দেওয়া হলো একটা করে আপেল বিকেলের ফল হিসেবে। সুন্দরবন টাইগার প্রজেক্ট শুরু হয়ে গেছে, সন্ধ্যা নামছে। এরকম ঠিক জায়গায় এসে জল খেতে। এই দিকটা বসতি আছে, এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা আসলে এই কারণে কারণ বাঘের অনেক এই ওটার নামটা, এই ভাই ওটার নাম কি বললে? বালি। বালি, এই জায়গার নাম বালি। এখানে সন্ধে পার করে আমরা এসে পৌঁছলাম পাখিরালয়। এখানে আমাদের দুটো হোটেল নেওয়া আছে, আপনজন আর অন্যটা হচ্ছে সুন্দরী লজ। আমাদের লঞ্চ যাত্রীরা মানে যারা আমরা এমভি বৈদ্যনাথে আছি তারা উঠবো সুন্দরী লজে, আর মণিদীপা লঞ্চে যারা ছিলেন তারা উঠবেন আপনজনে। যেটুকু মনে পড়ে 2010 সালে পরিবারকে সঙ্গে নিয়ে আমি এসেছিলাম আর উঠেছিলাম এই আপনজন লজে, বেশ ভালো। যাই হোক, এবার তো আমরা সুন্দরী লজে উঠবো, আশা করছি অভিজ্ঞতা খারাপ হবে না। যেটি থেকে ডান দিকে বেশ কিছুটা পায়ে হেঁটে আমরা এসে গেলাম সুন্দরী লজে। বেশ চমৎকার। লটারি করে সবাইকে রুম অ্যালট করে দেওয়া হলো। আমরা মোট 7 জন ছিলাম বন্ধুরা। দোতলাতে দুটো 4 বেডের রুম আমরা নিয়ে নিলাম। একটাতে 3 জন করে আর একটাতে 4 জন করে আমরা শুতে পারবো। এখন বেশ ঠান্ডা লাগছে। রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর, অ্যাটাচ বাথ। প্রত্যেকটা রুমে দুটো করে ডাবল বেডেড খাট দেওয়া আছে। একটাতে আরামসে 2 জন করে শোয়া যায়। আমাদের দুটো রুম ছাড়াও বাকি বোর্ডাররা দেখলাম তাদের নিজস্ব রুম পেয়ে গেছেন। শুনলাম মণিদীপার যারা যাত্রী তারা কিন্তু রাত্রে ডিনার করতে এখানে আসবেন, কারণ ডিনারের ব্যবস্থাটা এখানেই করা হয়েছে। ঠিক আছে। একটু দুটো করে ঢুকছে, হ্যাঁ ঢুকুন না, আমার দুটো করে বলুন। বাথরুমটা তুলে নিন। বাথরুম, হ্যাঁ ঠিক আছে। এটাতে আমরা 4 জন থাকবো। আপনারটা বললেই একই একই। একটু পরে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমের লাগেজ রেখে নিচে নেমে এলাম, যেখানে আয়োজন করা হয়েছে চিকেন পকোড়া, কফি আর চা। চা পকোড়া খেয়ে আমরা একটু পাইচারি করতে বাইরে বেরিয়ে এলাম। এই সন্ধ্যেবেলায় দেখি কেমন লাগে। লঞ্চ ঘাট পার হয়ে এসে গেলাম ওই আপনজন হোটেলটার কাছে। আশেপাশে প্রচুর দোকান, খাবার দোকান,
নানান রকম রকমারি জিনিসপত্র বিক্রি হচ্ছে, গিফট আইটেম রয়েছে। 15 বছর আগের স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। তখন বাবা, মা, বোন সমস্ত পরিবার নিয়ে আমরা সবাই মিলে এই আপনজন হোটেলে উঠেছিলাম। আজ আমার বাবা আমাদের মধ্যে নেই, মাও সেইভাবে সব জায়গায় ঘুরে বেড়ানোর মতন অবস্থায় নেই। স্মৃতি কখনো আমাদের আনন্দ দেয়, আবার কখনো সেটা দুঃখের হয়। সময় যত যায় আপনজন হারা হতে হয় আমাদের, আর সেই কারণে বোধহয় স্মৃতি মনকে ভারাক্রান্ত আরো বেশি করে আরো বেশি করে কষ্ট দেয়। অথচ এটাই জীবন, এটাই বাস্তব, মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই। তাই মনে হয় স্মৃতি যতটা না আনন্দের, তার থেকে হয়তো অনেক বেশি বেদনার। কিছুটা ভারাক্রান্ত মন নিয়েই সন্ধ্যাবেলায় ঘুরে বেড়ালাম আশেপাশে। হোটেলে ফিরে এলাম সবাই একসাথে। ডিনারের টাইমে সবাইকে নিচে ডাকা হলো। দেখলাম আমাদের বৈদ্যনাথের সঙ্গে মণিদীপা প্যাসেঞ্জাররাও এসে গেছেন ডিনার করতে। রাতের মেনু ছিল ভাত, ডাল, সবজি, স্যালাড, মাটন কষা, আর সেই সাথে ছিল বাসন্তী পোলাও। আমি নিজে মাটন খাই না, তাই আমি পেলাম ডবল ডিমের কারি। ডিনার করে সবাই নিজের নিজের রুমে ফিরে এলাম। আগামীকাল আবার বেরোবো কিছু স্পট দেখতে। কাল রাতেও আমরা এখানে রাত্রিবাস করব। আশা করছি সবার ভালো লাগছে আমাদের ভিডিওটা। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। একটা দুটো লাইক পেলে মন্দ লাগে না। আপনাদের মতামত কমেন্ট বক্সে পেলে আরো ভালো লাগবে। আজকে আর বেশি কথা নয়, আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।